আসসালামু আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয়। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান সৃষ্টিকর্তা তোমাদের ভালো রেখেছেন। আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা যেকোনো প্রয়োজনে আমাকে ইমেইল করতে পারো। আমার ইমেইল নাম্বারটা এখানে দেওয়া আছে, rabia.shiuli@gmail.com। তাছাড়া তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য আ আমাকে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাবিয়াস অনলাইন ক্লাস, সেখানে আমার যে ক্লাসগুলো দেওয়া থাকবে, সেখানে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাছাড়া আমাদের যে রামপাল কলেজের যে একটা পেজ আছে, আম আশা করি তোমরা সেটাতে জয়েন আছো সবাই। তো সেখানে তোমাদের যদি কোনো সমস্যা হয়, যদি আমার আজকের ক্লাস বা পূর্বের যে ক্লাসগুলো করেছি সেগুলো সম্পর্কে বা কোনো বিষয়ের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না হয়, দেন আমাকে কমেন্ট করে জানাবে। তাছাড়া আমার ফেসবুক আইডি আছে রাবেয়া খাতুন নামে, রাবেয়া খাতুন শিউলি নামে। তোমরা আমাকে সার্চ দিয়ে খুঁজে নিতে পারো। আর ওখানে আমাকে মেসেঞ্জারে তোমাদের সমস্যাগুলো আমাকে শেয়ার করতে পারো। ঠিক আছে? আশা করি আর এই বিষয়ে মানে আর তোমাদের বলতে হবে না। যদি তোমাদের আমার ক্লাস সম্পর্কে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে হয়তো রামপাল কলেজের পেজে যে আমার ক্লাসটা পোস্ট করা হবে, সেখানে কমেন্ট করবে, অথবা আমাকে মেসেঞ্জারে নক দেবে, অথবা আমাকে ইমেইল করতে পারো। ইমেইল নাম্বারটা এখানে দেওয়া আছে। অথবা আমার যে ইউটিউব চ্যানেল রাফেলস অনলাইন ক্লাস, সেখানে যে কমেন্ট বক্স আছে সেখানে আমাকে কমেন্ট করে তোমাদের সমস্যার কথা জানাবে। ঠিক আছে? আম তোমাদের দেখো এখানে আ আজকে আ আজ আম এইচএসসি ২য় বর্ষের সাথে আমার এটা হবে ১১তম ক্লাস। আর এইচএসসি ১ম বর্ষে যারা নতুন ভর্তি হয়েছে তাদের সাথে আজকে আমার ২ নাম্বার ক্লাস। তো ১ম বর্ষ ও ২য় বর্ষের বই যেহেতু একই, তাই আজকে আমি একটা বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। ১ম বর্ষের কাছে এগুলো নতুন, কিন্তু ২য় বর্ষের জন্য এটা একটা রিভিউ ক্লাস। ঠিক আছে? তো আমি তোমাদের পড়াবো যেটা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তোমরা জানো, সেটার ১ম পত্র যেটা, সেটা ১ম পত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। আর ১ম পত্রের যে অধ্যায় বা চ্যাপ্টার 1 বা অধ্যায় ১, সেটার একটা টপিক নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি পূর্বের ক্লাসে আসলে যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট ছিল, যে আসলে আ প্রশ্নের মান বন্টন কিভাবে হবে বা তুমি কিভাবে পড়বা? ঠিক আছে? সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ প্রশ্নের মান বন্টন এবং প্রশ্ন কিভাবে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তোমরা যারা আমার ১ম ক্লাসটি করোনি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেন আমার ইউটিউব চ্যানেল থেকে বা রামপাল কলেজের যে পেজ, সেই পেজে আমার যে ১ম ক্লাসটা ছিল, সেই ক্লাসটা একটু দেখে নেওয়ার জন্য। তাহলে তোমাদের আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাকে কি পড়তে হবে, তোমার পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে। ঠিক আছে? তো দেখো আজকে ১ম বর্ষের সাথে আমার ২য় অনলাইন ক্লাস, আর হলো ২য় বর্ষের সাথে তোমাদের ১১তম ক্লাস। এটাকে তোমরা রিভিউ ক্লাস হিসেবে নিবে। তো আমার আজকের আলোচনার বিষয় হলো প্রাক ইসলামী আরব। তো তোমাদের সিলেবাসে আসলে এই বিষয়টা আছে যে প্রাক ইসলামী আরব, প্রথম যে অধ্যায় সেটার টাইটেল হলো প্রাক ইসলামী আরব। প্রাক বলতে কি বোঝায়? প্রাক বলতে বোঝায় পূর্বে। ঠিক আছে? ইসলামী আরব অর্থাৎ ইসলাম পূর্ব আরব সম্পর্কে আমরা পড়ব। তবে এই অধ্যায়টা অনেক বড়। তো এই অধ্যায়ের আমরা আজকে যে বিষয়, এখানে দেখো ৪টা জিনিস মোটামুটি আমাদের পড়তে হবে। সেটা হলো প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও
একটা যে তোমার ভৌগোলিক যে বৈশিষ্ট্য, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সেই বিষয়টা আমাদের দেখতে হবে। ২ নাম্বার দেখতে হবে আমাদের প্রাক-ইসলামী আরবের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। আসলে এই রাজনৈতিক অবস্থাটা ভালোভাবে দেখতে হবে। কেননা এখানে কতগুলো তোমাদের তো জানোই তোমরা যে তোমাদের তো আর এমনি সরাসরি প্রশ্ন হবে না। তোমাদের আসলে সৃজনশীল প্রশ্ন হবে। তো সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক, সেই উদ্দীপকটা তোমার যে ১ম ২ টা আ বলেছি, পয়েন্ট বলেছি দেখো। প্রাক-ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান এবং প্রাক-ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। তো এই ২ টা বিষয় থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তাছাড়া তোমার প্রাক-ইসলামী আরবের যে সামাজিক অবস্থা, সেই সামাজিক অবস্থা থেকেও তোমাদের মানে সামাজিক অবস্থার যে সাথে সিমিলারিটি রেখেই তোমাদের উদ্দীপকে প্রশ্ন করা হয়। এই জন্য আমাদের এই পয়েন্টগুলো ভালো করে পড়তে হবে। তারপর দেখো ৪ নম্বর যে পয়েন্টটা সেটা হলো প্রাক-ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা। এই প্রত্যেকটা আম পয়েন্ট আমরা ডিটেইলস পড়বো। কেননা এখানে থেকেই তোমার উদ্দীপক করা হবে এবং উদ্দীপকের যে উত্তরগুলো থাকবে বেসিক্যালি তোমার এইখানেই তোমাদের সেই উত্তরগুলো পেয়ে যাবে। তাছাড়া এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন হবে। আবার তোমার যে অনুধাবনমূলক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমার এখান থেকে আসবে। তাছাড়া তোমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে ৩০ নাম্বারের, সেখানেও তোমার এখানের এই যে আলোচনার বিষয়টা আছে, এই আলোচনার বিষয়ের মধ্যেই তোমাদের ওই নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে পাবে। তো আমরা আজকে আলোচনা করব আম এই বিষয়গুলো ডিটেইলস পড়ব। তার পরের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন উদ্দীপক দিয়ে সেগুলো সৃজনশীল কিভাবে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সৃজনশীল প্রশ্ন আলোচনার পূর্বে আমি তোমাদের এই যে মানে প্রাক-ইসলামী আরবের ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরব, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারো। ঠিক আছে? দেখো এখানে আমি লিখেছি যে আজকের আলোচনার বিষয় প্রাক-ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এই যে তোমার এই বিষয়টা আমরা যদি আমাদের সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারি, তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথম পয়েন্টটা এখন শুরু করব। সেটা হলো প্রাক-ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তবে আমরা প্রথমেই তোমার ডিটেইলস আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে পরের স্লাইডে একটি ম্যাপ দেখাবো এবং ম্যাপটা তোমাদের জানা খুব দরকার। কেননা এই যে ম্যাপ, এই ম্যাপ দেখে তোমাদের আসলে পরবর্তী যে প্রশ্নগুলো আসবে বা যে অধ্যায়গুলো পড়বো সেগুলো সবসময় তোমার সেগুলোতে তোমার এই যে ম্যাপ দিব, এই ম্যাপটা কাজে লাগবে। তো এই ম্যাপটা তোমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবা, যে দেশ সম্পর্কে পড়বা, যে রাষ্ট্র সম্পর্কে পড়বা, সেই রাষ্ট্রের ১ম যেই জিনিসটা তোমার আ মাথায় রাখতে হবে সেটা হলো সে দেশের ম্যাপ, সে দেশের সীমান্ত। এগুলো আসলে ইতিহাস পড়তে হলে তোমার এই বিষয়গুলো খুবই জরুরি। তুমি একটা জিনিস মুখস্থ করে তোমার মাথায় মনে থাকবে না। কিন্তু তুমি যখন ওই ম্যাপটা তোমার মাথায় রেখে দিবে, তখন তুমি চোখ বুজলেই বুঝতে পারবে এই রাষ্ট্রের এই শহরটা, এই দেশটা এইরকম ছিল, এইখানে ছিল। মদিনা রাষ্ট্রটা মনে করো, সৌদি আরবের ম্যাপ দেখলে তুমি বুঝতে পারবে মক্কা কোথায় ছিল, মদিনা কোথায় ছিল এবং মক্কার সাথে মদিনার কি সম্পর্ক ছিল। আম তারপর এই তোমাদের যে এই প্রত্যেকটা রাষ্ট্রের কোন, কোন সীমান্ত কোথায় অবস্থিত এবং এই যে ম্যাপ, এই ম্যাপের মাধ্যমে তোমরা বুঝতে পারবা আরবকে কেন উপদ্বীপ বলা হয়। আসলে উপদ্বীপ বলতে কি বোঝো? যে এম যে রাষ্ট্রের উপদ্বীপ মানে যে রাষ্ট্রের তোমার মনে করো ৩ দিকে জলাধার থাকবে এবং একদিকে স্থল থাকবে। আসলে তাকে পেনিনসুলা বলা হয়। তো এই এরাব এরাব বা আরব যেটাই বলি, সেটাকে বলা হয় আরব উপদ্বীপ, মানে হলো একটি আরব পেনিনসুলা। ঠিক আছে? তো আমরা এই বিষয়গুলো আজকে জানবো। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি।
আসলে ইসলামের আবির্ভাবের পূর্বে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল এবং অস্থিতিশীল। তবে বিশেষ কিছু দিক দিয়ে তোমার এশিয়া মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত এই দ্বীপটি প্রাচীনকাল থেকেই খুব গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। এ অঞ্চলের উল্লেখযোগ্য দিক হল সভ্যতার বিকাশ। আরব উপদ্বীপের উত্তর প্রান্ত ঘেঁষে কয়েকটি সমৃদ্ধ সভ্যতার উদ্ভব হয়েছিল এবং বিকাশ ঘটেছিল। তোমার যেমন এইসব সভ্যতার মধ্যে উল্লেখযোগ্য হলো মেসোপটেমীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় এবং হিব্রু সভ্যতা ইত্যাদি। ঠিক আছে? তো এই জন্যই আসলে এই আরব যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া যে আমাদের যে ইসলাম ধর্মের প্রচার প্রসারণা যেখানে হয়েছে এই পবিত্র আরব ভূমিতেই হয়েছে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখো এখন আমরা এই যে একটা ম্যাপ দিয়েছি এবং সাথে আরেকটি আহ, তোমার দিক নির্দেশক, ম্যাপের যে দিক নির্দেশনা সেই কার্ডিনাল ডিরেকশন অফ ম্যাপ এখানে লেখা আছে, দেখেছো তোমরা? তো এখানে আসো, আমি আজকে তোমাদের প্রথমেই একটা ম্যাপ সম্পর্কে ধারণা দেব যে একটা ম্যাপের কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, এই বিষয়টা তোমাদের জানতে হবে। এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব, ঠিক আছে? তারপর আমরা বিভিন্ন মানে আমাদের যে ভৌগোলিক অবস্থানটা কোথায় সেটা তো এই ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিব। আর হলো তোমাদের যে ভৌগোলিক ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেটা নিয়েও আমি আলোচনা করব। তবে এর সাথে আরেকটা জিনিস আলোচনা করব, কিছু তোমাদের এখান থেকে আমি জ্ঞানমূলক প্রশ্ন বলে দেব, তোমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো বই থেকে খুঁজে খুঁজে বের করে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন আমাদের ম্যাপ সম্পর্কে আলোচনা করি। প্রথমেই দেখো যে কার্ডিনাল ডিরেকশন অফ ম্যাপ অফ এ ম্যাপ। তো আমি এইখানে কি বলেছি, কার্ডিনাল ডিরেকশন অফ এ ম্যাপ। এখানে তোমার উপরের দিকে দেখো বড় হাতের এন দেওয়া আছে। এনতে আসলে কি বোঝায়? এন দিয়ে বোঝাচ্ছে নর্থ, অর্থাৎ উত্তর, ঠিক আছে? তারপরে দেখো মাঝ বরাবর এখানে কি বোঝাচ্ছে, ই দেওয়া আছে, হ্যাঁ? তো ই দিয়ে আসলে বোঝাচ্ছে ইস্ট। ইস্ট অর্থ পূর্ব। তাহলে প্রত্যেকটা ম্যাপের উত্তর হলো উপরের অংশ, আর ই দেওয়া যেখানে আম, যেখানে আছে সেটাকে বোঝায় পূর্ব। আর তাহলে দেখো একদম নর্থের অপোজিট মানে বিপরীতে এস লেখা আছে, এটা হলো সাউথ। সাউথ অর্থ হলো দক্ষিণ। তারপর দেখো ই যেখানে আমরা পড়েছি অর্থাৎ ইস্ট, ইস্টের ঠিক বিপরীত সাইডে ডাব্লিউ লেখা আছে। আর ডাব্লিউটাকে কি বোঝাচ্ছে? ওয়েস্ট। ওয়েস্ট শব্দের অর্থ হলো পশ্চিম। তাহলে আমরা এখানে উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম দিক পেয়ে গিয়েছি। এখন দেখো এন এবং ই এর মাঝে কি লেখা আছে? এন ই, অর্থাৎ লেখা আছে নর্থ ইস্ট। অর্থাৎ দেখো এই যে মাঝ বরাবর যে অংশটা সেটাকে তুমি কি ধরবে? সেটাকে তুমি উত্তর ধরবে নাকি পূর্ব ধরবে? আসলে সেটা তো মাঝখানে, তাই না? তো এই মাঝ বরাবর যে অংশগুলো সেটাকে এই দুই সাইড আছে, দুইটা দিক আছে, এই দুইটা দিক একসাথে বলতে হবে, অর্থাৎ এটাকে বলতে হবে নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর পূর্ব, ঠিক আছে? একইভাবে দেখো এখানে লেখা আছে এস ই। তাহলে এস ই মানে কি? সাউথ ইস্ট। তো এই মাঝের যে অংশটা এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব। তারপর এখানে কি লেখা আছে? এস ডাব্লিউ। এস ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছে সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম, ঠিক আছে? এই দিকের যে দেশগুলো থাকবে সেই দেশগুলোকে বলা হবে সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম। ঠিক একইভাবে তোমার এন ডাব্লিউ যেখানে লেখা আছে সেখানে তোমার কি লেখা আছে? এন ডাব্লিউ অর্থাৎ নর্থ ওয়েস্ট। অর্থাৎ দেখো এই যে এন ডাব্লিউর ডিরেকশনে যে দেশগুলো, যে রাষ্ট্রগুলো থাকবে বা যে শহরগুলো থাকবে সেটা কোথায় পড়বে? সেটা পড়বে নর্থ ওয়েস্টে, অর্থাৎ উত্তর পশ্চিমে, ঠিক আছে? এখন আমার মনে হয় যে তোমার ম্যাপ সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছে। ম্যাপের যে উত্তর দিক কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, ঠিক আছে? এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবে এবং দেখবে
প্রয়োজনে তোমরা আমার এই ক্লাসটা শেয়ার করে রাখতে পারো, ঠিক আছে? তোমাদের ফেসবুক আইডিতে তোমরা শেয়ার করে রাখবে, যখন প্রয়োজন পড়বে তখন তোমরা দেখতে পারবে। আর তোমরা যদি মনে করো যে তোমাদের প্রোফাইলে ক্লাসগুলো রাখবে না, অ্যাটলিস্ট তোমরা অনলি মি করে রাখতে পারো প্রাইভেসি, সেখানে শুধু তোমরাই দেখতে পাবে, ঠিক আছে? অন্য কেউ দেখতে পাবে না, ওকে? তাহলে দেখো, আমরা এখন আমাদের যে প্রাচীন আরব ছিল, সেই আরবের ম্যাপ আমি এখানে তোমাকে দিয়েছি। তো এইখানে দেখো যে একটি সাদা অংশ রয়েছে, সাদা অংশ যে মার্ক করাটা আছে, এই সাদা যে অংশটা, এই সাদা অংশ মার্ক করা আছে, এটা হলো তোমার প্রাক ইসলামী আরব। তো এই সাদা অংশের পাশেই দেখো যে একটা সমুদ্রের মতো দেখা যাচ্ছে, হেজাজ। এই যে তোমার একটা গ্রিন কালারের যে চিহ্নটা আছে রং করা, সেটা হলো হেজাজ। হেজাজের ঠিক নিচের দিকে দেখো এখানে কি আছে, এখানে একটি সমুদ্রের পানির মতো দেখা যাচ্ছে, তাই না? এই যে আকাশি কালার যেটা, সেটাই হলো তোমার, এখানে কিছু লেখা নাই। এই যে এই জায়গাটা, এটা হলো তোমার লোহিত সাগর। এটাকে কি বলা হয়? লোহিত সাগর। তো দেখো, এই লোহিত সাগর হলো এখানে হেজাজের ঠিক আম, পাশে, নিচে অবস্থিত, হেজাজের পাশে। তারপর হলো তোমার দেখো এখানে এই যে এটা তোমার হিমায়র, হিমায়র শব্দটা লেখা আছে, এটা আসলে ইয়েমেন। তারপর তোমার এই যে ইয়েমেনের পাশে তোমার এখানে আছে হাজরা মাউত, এগুলো এখানে নাই। ঠিক এই পাশেই তোমার দেখো এই যে এইখানে কি লেখা আছে, এই সাদা যে অংশটা, ঠিক তোমার এই এই পাশটা যে এই এখানে দেখো এই সাদা অংশের ঠিক তোমার এই যে যেখানে আর কি তোমার পিঙ্ক কালার করা আছে, এখান থেকে শুরু করে পিঙ্কের নিচের যে অংশটা, এই অংশটা এখানেও কিন্তু একটা সমুদ্রের মতো পানিগুলো দেখা যাচ্ছে, তাই না? এই আকাশি কালার যে রং করা আছে, মানে মার্ক করা আছে, এগুলো আসলে সমুদ্র। তো এখানে তো হেজাজের পাশে যে যেটা ছিল, যে সমুদ্রটা ছিল, সেটাকে আমরা বলেছি লোহিত সাগর। তাহলে এটা কি এই, এটা কি সমগ্রটাই কি লোহিত সাগর? আসলে কিন্তু না। তোমার দেখো এক পাশে হলো লোহিত সাগর, তারপর দেখো এই যে তোমার একদম এই এটা, এই ম্যাপ, এই ম্যাপের ঠিক দক্ষিণে আর একটু যদি নিচে আসি, সেই অংশটা এখানে নাই, সেই অংশটা হলো তোমার ভারত মহাসাগর, ঠিক আছে? এটা হলো ভারত মহাসাগর। এবং ঠিক তোমার এই যে পিঙ্ক কালারের যে মার্ক করা আছে, যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রের ঠিক এখান থেকে শুরু করে তোমার ঠিক একদম এই যে ওমান, ওমান বলে, ওমান হলো এই যে এখানে অবস্থিত, ঠিক আছে? ওমান, তা ওমান, ওমান এই পাশে অবস্থিত ওমান উপসাগর। এই যে অংশটা পিঙ্কের ঠিক নিচের যে অংশটা, সেটা হলো ওমান উপসাগর। এই ওমান উপসাগরের ঠিক এই যে যেই জায়গাটাতে দেখা যায় কার্ডিনাল ডিরেকশন অফ ম্যাপ, এটার পাশে যে অংশটা, সেই অংশে এখানে তোমার হলো আরব সাগর, ঠিক আছে? তাহলে দেখো, এইখানে দেখো তোমার এইটা, এই সাদা যে অংশটা, এটা হলো একটা ম্যাপ। এই ম্যাপের ঠিক তিন পাশেই দেখো জলধার, ঠিক আছে? আর এই যে একটা পাশ, এই সাদা অংশের সাথে দেখো, এইটা শুধু তোমার এখানে কি লেখা আছে, এখানে তোমার স্থলভাগ, মানে এখানে কোনো জলধার বা পানি নেই। তো দেখো কেন তোমার এই যে আরবের যে একটা ভৌগোলিক অবস্থান, সে তিন পাশে কি জলাধার এবং এক পাশে স্থল, যে কারণে তোমার এই আরবকে বলা হয় একটি উপদ্বীপ, ঠিক আছে? অর্থাৎ ইংলিশে আমরা কি বলি, এরা পেনিনসুলা, পেনিনসুলা শব্দের অর্থ হলো উপদ্বীপ। ওকে, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে? যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই বিষয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় বা প্রশ্ন আসে যে আরবকে কেন তোমার জাজিরাতুল আরব বলা হয়, তাহলে তোমরা কিভাবে উত্তর করবে? দেখো, জাজিরাতুল আরব শব্দের অর্থ হলো আরব উপদ্বীপ, ঠিক আছে? তো দেখো, কেন আরবকে বলা হয় জাজিরাতুল আরব? তোমরা লিখতে পারো যে আরব উপদ্বীপটির তিন দিকে সাগর এবং একদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত হয়। আরব অধিবাসীরা এদেরকে আরবি ভাষায় বলে জাজিরাতুল আরব।
আরবদের ভাষা কি? আরবি। তো এই আরবি শব্দ জাজিরাতুল আরব, এই জাজিরাতুল আরবের বাংলা অর্থ হলো আরব উপদ্বীপ। ঠিক আছে? আরব, তাহলে এই প্রশ্নটা অনেক সময় হয়ে থাকে যে জাজিরাতুল আরব বলতে কি বুঝো? এটা তোমাদের জ্ঞানমূলকে থাকে, তারপর অনুধাবনও থাকতে পারে, তারপর নৈর্ব্যক্তিক প্রশ্নও এখান থেকে আসতে পারে। তাহলে আমরা এই ভৌগোলিক অবস্থান থেকে যতটুকু জানতে পারলাম সেটা হলো, দেখো আসলে আসলে ইসলাম ধর্মের যে উৎপত্তি ভূমি, সেই উৎপত্তি ভূমি হলো এই আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপের অবস্থান কোথায়? এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত হলো তোমার এই আরব উপদ্বীপ। দক্ষিণ পশ্চিম অর্থাৎ কি, তোমার এই ম্যাপটা দেখো, এই ম্যাপটার আহ, এই যে SW যে অংশটা লেখা আছে, মূলত পৃথিবীর এই ঠিক এই যে SW যে জায়গাটা লেখা আছে সাউথ ওয়েস্ট, এই সাউথ ওয়েস্টের এই দিকটাতেই তোমার অবস্থিত হলো সৌদি আরবিয়া। ঠিক আছে? তো পৃথিবীর সর্ববৃহৎ এই উপদ্বীপের উত্তরে কি রয়েছে? উত্তর মানে হলো উপরের দিক। উত্তরে কি রয়েছে? উত্তরে রয়েছে হলো সিরিয়ার মরুভূমি। আর পূর্ব, এই ম্যাপটার দেখো, এই যে দেওয়া যে অংশে, এটা হলো পূর্ব। তো এই সৌদির পূর্ব দিকে রয়েছে হলো তোমার পারস্য উপসাগর ও ওমান উপসাগর। তারপর দক্ষিণে দেখো, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, আর পশ্চিমে রয়েছে লোহিত সাগর। অর্থাৎ দেখো, উত্তরে শুধু সিরিয়ার মরুভূমি অর্থাৎ স্থল, যেখানে তোমার জলধার নেই। আর পূর্বে রয়েছে পারস্য উপসাগর, ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। তাহলে এটা কি হলো, যে তিন পাশেই সমুদ্র দ্বারা বেষ্টিত আর এক পাশ হলো স্থলভাগ। ঠিক আছে? যে কারণে এটাকে বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। অন্যান্য মহাদেশ আবিষ্কারের পূর্বে প্রাচীন আরব মানচিত্র অনুযায়ী এই উপদ্বীপটি বিশ্বের কেন্দ্রস্থল হিসেবেই একসময় বিবেচিত হতো। এখন আমরা ভৌগোলিক অবস্থানটা দেখে নিলাম। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে পাকিস্তানি আরবের ভূপ্রাকৃতিক অবস্থাটা কেমন ছিল, বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। ঠিক আছে? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ তিন ভাগে বিভক্ত ছিল। একটি হলো মরু অঞ্চল, আরেকটি হলো পাহাড়ি অঞ্চল, আরেকটি উর্বর অঞ্চল। ঠিক আছে? তো দেখো, এখন আমরা আলোচনা করব মরু অঞ্চল। আরবের অধিকাংশ অঞ্চল মরুময় ছিল এবং অনুর্বর ছিল। পিকে হিট্টি একজন ঐতিহাসিক আছেন, তার যে গ্রন্থ সেটা আসলে এই যে তোমার আরবদের ইতিহাস জানার জন্য খুবই একটি মানে মূল্যবান একটি বই। দেখো, তার বইয়ের নাম হলো হিস্ট্রি অফ দ্য অ্যারাবস। ঠিক আছে? পিকে হিট্টি হিস্ট্রি অফ দ্য অ্যারাবস। এটা যখন তোমরা ইউনিভার্সিটিতে উঠবে, যখন আরবদের সম্পর্কে জানতে যাবে, তখন তোমাদের এই বইগুলো পড়তে হবে। এখন তোমাদের এই বইগুলো পড়তে হবে না, এখন তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে এই টেক্সট বুকগুলো ভালো করে পড়বে। তো দেখো, এই পিকে হিট্টি তার হিস্ট্রি অফ দ্য অ্যারাবসে বলেছিলেন, এই মরু অঞ্চল সিরিয়ার মরুভূমি ও আফ্রিকার সাহারা মরুভূমি এবং গোবি মরুভূমির একটি বিচ্ছিন্ন অংশ মাত্র। ভূ-প্রকৃতির তারতম্য অনুসারে এই মরু অঞ্চল তোমার সাধারণত তিন ভাগে বিভক্ত। একটি হলো আল নুফুত, আরেকটি আল দাহনা, আর তৃতীয়টি হলো আল হাররা। তো দেখো, আরবের যে উত্তর অঞ্চলে অবস্থিত শ্বেত ও লোহিত বালুকায়, মানে বালু দ্বারা পরিপূর্ণ এলাকা আছে, সেই এলাকাকে বলা হয় আল নুফুত বা নোফত। হ্যাঁ, এই অঞ্চল প্রায় শুষ্ক থাকে, কখনো কখনো শীতকালে প্রচুর বৃষ্টিপাত হলেও তা আহ, তোমার তৃণ গুলনাদিতে আচ্ছাদিত থাকে। ফলে মরুবাসী আরবরা নিজেদের জীবন ধারণের জন্য উপযোগী হয় এই অঞ্চলে বসবাস করত আগে। নুফত প্রদেশ থেকে শুরু করে দক্ষিণে হাজরামাউত
এবং পশ্চিমে ইয়েমেন থেকে পূর্ব ওমান পর্যন্ত বিস্তৃত একটি অঞ্চল আছে। সেই অঞ্চলটিকে বলা হয় আল দাহনা। এই অঞ্চলটি খুবই উষ্ণ এবং বসবাসের অনুপযোগী ছিল। তবে সাময়িক বৃষ্টিপাতের ফলে জমির উর্বরতা বেড়ে গেলে বেদুইনরা এই অঞ্চলে স্বল্পকালীন বসতি গড়ে তুলত। আসলে বেদুইন কারা জানো? যারা তোমাদের নিজের একটা স্থায়ী কোনো আবাসভূমি ছিল না। এরা নিজেদের প্রয়োজনে খাবার সংগ্রহ করার জন্য এবং নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য তোমার এক দেশ থেকে আরেক দেশে যেত জীবিকার তাগিদে, এবং সেখানে যখন তাদের জীবিকার যে তোমার জীবিকার তাগিদ পূরণে ব্যর্থ হতো, সেখানে তাদের রসদ বা খাবারের জোগাড় না করতে পারতো, তাহলে তারা কি করতো, সেই এলাকাটা ছেড়ে দিয়ে আবার অন্য একটা এলাকায় চলে যেত। সেখানে যে তোমার কি করতো, সেখানে যে আবার তারা খাবার সংগ্রহের চেষ্টা করতো এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে আম, লিপ্ত হতেন। ঠিক আছে? যুদ্ধ মানে কি, এখানে কিন্তু তারা যুদ্ধ করতো না। এখানে তারা যেখানেই তোমার খাবার পেত, যেখানেই তারা ভালোভাবে নিজেদের জীবনটাকে টিকিয়ে রাখতে পারতো, সেখানেই তারা চলে যেত। ঠিক আছে? সেটাকেই বলা হয়েছে জীবন যুদ্ধ। সেটা কিন্তু কোনো মারামারির যুদ্ধ না। ঠিক আছে? তো দেখো, আরেকটি এখানে তোমার যে আরেকটি অঞ্চল আছে, সেটা যে হাররা, হাররা বলেছি। এটা কোথায় অবস্থিত ছিল? আরবদের মধ্য এবং পশ্চিমাংশে অবস্থিত অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি যে অঞ্চল ছিল, সেই অঞ্চলকে আল হাররা বলা হতো। তোমরা এখানে দেখো, অসমতল মানে কি, এটা সমান ভূমি ছিল না। ঠিক আছে? লাভা আচ্ছাদিত, ফাটলযুক্ত মানে লাভা মানে কি, আগুন। তোমরা দেখে থাকবে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন মুভিগুলোতে, এগুলোতে দেখায় বিভিন্ন সময় যে লাভা, আগুনের লাভা এগুলো। ঠিক আছে? সেগুলো দ্বারা আচ্ছাদিত ছিল এবং ফাটলযুক্ত ছিল। সেখানে ফাটলযুক্ত তার মানে কি, তোমার ওখানে হাঁটার কোনো ব্যবস্থা ছিল না। তুমি সেখানে মনে করো কেউ যদি ভুলক্রমে চলেও যেত, তাহলে সেই ফাটল দিয়ে তোমার সেই লাভার মধ্যে পড়ে যেত। হ্যাঁ? প্রস্তরময় অর্থাৎ কি, মানে প্রস্তর মানে পাথর। ঠিক আছে? সেখানে অনেক পাথর ছিল, আগ্নেয়গিরি ছিল। আগ্নেয়গিরি মানে আগুনের যে লাভা, যেখানে তোমার লাভাগুলো থাকে, সেটা হলো তোমার কি, আগ্নেয়গিরি। তো এই অঞ্চলটা খুবই ডেঞ্জারাস ছিল। এই অঞ্চলটাকে বলা হতো হাররা। অতিরিক্ত উষ্ণতা ও ভূমির অনুর্বরতার জন্য এই অঞ্চলটি বসবাসের জন্য পুরোই কি ছিল, অনুপযোগী ছিল। ঠিক আছে? তাছাড়া এখানে অনেক পাহাড়ি অঞ্চল ছিল, তারপর উর্বর অঞ্চলও কিন্তু ছিল। তো পাহাড়ি অঞ্চলটা সম্পর্কে আমরা একটু জানবো, তারপর আমরা উর্বর অঞ্চল সম্পর্কে জানবো। তাহলে আমরা মরু অঞ্চল সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো পাহাড়ি অঞ্চল সম্পর্কে। এই যে তোমার যে পাহাড়ি অঞ্চল, সেটা হলো আরব উপদ্বীপের পশ্চিম যে অংশটা আছে, সেই পশ্চিমাংশে লোহিত সাগরের, যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ম্যাপে লোহিত সাগরটা, সেই লোহিত সাগরের তীরবর্তী যে একটা বিস্তীর্ণ অঞ্চল ছিল, সেই অঞ্চলটা মূলত পাহাড়ি অঞ্চল ছিল। উত্তরে নজদ ও হেজাজ প্রদেশ এবং দক্ষিণে ওমান ও হারজামাউতে অনেক পাহাড় পর্বত ও উঁচু মালভূমি দেখা যেত। উপদ্বীপটি তোমার মানে আরব উপদ্বীপটি পশ্চিম দিক থেকে পারস্য উপসাগর ও মেসোপটেমীয় নিম্নভূমির দিকে ঢালু হয়ে নেমে এসেছে। পশ্চিম দিকে লোহিত সাগরের তীরবর্তী উত্তর দক্ষিণ বরাবর একটানা একটি পর্বতমালা ছিল। মূলত এই পর্বতমালাটাকেই তোমার আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হতো। এর পর্বতশ্রেণী উত্তর দিকে মিডিয়ানে তোমার যদি বলি তাহলে 9,000 ফুট এবং দক্ষিণ আল ইয়েমেনে প্রায় 14,000 ফুট উচ্চতা স্পর্শ করেছিল। তো পাহাড়ি অঞ্চলটা তেমন বেশি তোমার ইম্পর্ট্যান্ট না। তোমার এই এটা থেকে তেমন উদ্দীপক আসে না, তৈরি করা হয় না। তারপরও আমরা আমাদের যে আলোচনার যে একটা ক্রমধারা, সেই ধারা অনুযায়ী আমাদের সবগুলো বিষয় একটু একটু করে জানতে হবে। তারপর আমরা যে বিষয়টা জানবো, সেটা হলো যে আরবের উর্বর অঞ্চল কোনগুলো ছিল। আমি যদি একটি ম্যাপ এখানে দেখাতে পারতাম, তাহলে হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে যেত। আমি তোমাদের নেক্সট ক্লাস যখন নেব,
তখন আমি তোমাদের এই ৩টা অঞ্চলকে ভাগ করে একটি ম্যাপ নিজের হাতে এঁকে সেটা আমি তোমাদেরকে প্রেজেন্ট করব, ঠিক আছে, তোমাদের সামনে। তো দেখো, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আরবের মানে প্রাক ইসলামী আরবের উর্বর অঞ্চল কোনগুলো ছিল। তো দেখো, আমাদের সময় প্রায় শেষ, তাই আমরা তাড়াতাড়ি একটু করব। দেখো, মরু ও পার্বত্য এলাকা ছাড়াও আরবের ভূখণ্ডে তোমার উর্বর একটি তৃণভূমি অঞ্চল বিদ্যমান ছিল। আরবের এই তৃণভূমি অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। এই প্রদেশগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে জেনে নাও। একটি ছিল হেজাজ, ইয়েমেন, নাজদ, হার্জামাউত ও ওমান। এই প্রদেশগুলোর মধ্যে আরবের যে মধ্যভাগে অবস্থিত ছিল হেজাজ। হেজাজকে বলা হতো ইসলামের মূল কেন্দ্রভূমি। হিজাজ হলো তোমার এই প্রাক ইসলামী আরবের কি ছিল, কেন্দ্রভূমি ছিল। সৈয়দ আমির আলী আরেকজন ঐতিহাসিক, তার একটি গ্রন্থ আছে, সেটা হলো একটি না, তার মূলত দুইটি গ্রন্থ আছে, সেটা হলো দ্য স্পিরিট অফ ইসলাম, আর একটি গ্রন্থ হলো তোমার এ শর্ট হিস্ট্রি অফ সারাসিনস। আমরা এ শর্ট হিস্ট্রি অফ সারাসিনস যে বইটা আছে, এই বই থেকে দেখেছি সৈয়দ আমির আলী বলেছেন যে হিজাজ হিজাজ ইজ এ ব্রোকেন কান্ট্রি স্পেশালি রাউন্ড অ্যাবাউট মক্কা। অর্থাৎ হিজাজ একটি বিচ্ছিন্ন দেশ, বিশেষত মক্কার চতুর্দিকের ভূখণ্ডকেই কি বলা হয়ে থাকে, হেজাজ বলা হয়ে থাকে। তো মক্কা নগরী লোহিত সাগরের পূর্ব উপকূল থেকে 50 মাইল পূর্বে অবস্থিত ছিল এবং স্ফটিক পর্বত জবলুল কুরা থেকে তোমার এটার দূরত্ব ছিল 30 মাইল। এই হেজাজের বিখ্যাত শহর ছিল মক্কা মদিনা তায়েফ। এই মক্কা মদিনা তায়েফ তোমার শস্য শ্যামল, ছায়া শীতল হওয়ায় কৃষি উৎপাদন এবং মানুষের বসবাসের জন্য অনেক উপযোগী ছিল। মূলত এই অঞ্চলেই তোমার যে প্রাক ইসলামী আরবের জনগণ বসবাস করত। তবে বেদুইনরা বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে বেড়াতো এবং খাদ্য সংগ্রহ করত। জীবনের তাগিদে তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যেত। তারপর দেখো, ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে তোমার গঠিত ছিল দক্ষিণ আরব। এই প্রদেশগুলোতে পাহাড়ি এবং অনাবাদী অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর ও বিস্তৃত উপত্যকা ছিল। এই উর্বর ভূখণ্ডগুলোতে তোমার বিভিন্ন শস্য উৎপাদন করা হতো, যেমন কফি, নীল, খেজুর, শাকসবজি, বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো এই অঞ্চলে। এর ফলে আরবদের এই অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ ছিল এবং কৃষি ও বাণিজ্যের জন্য খুব প্রসিদ্ধ ছিল। ইয়েমেন শব্দের অর্থ কি? তোমার এটা প্রশ্ন হয়ে থাকে অনেক পরীক্ষায়, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, আবার তোমার এখানে প্রশ্ন করা হয়ে থাকে তোমার নৈর্ব্যক্তিক প্রশ্নে। তো ইয়েমেন শব্দের অর্থ হলো সুখী বা সৌভাগ্যবান। এটা মনে রাখো, এটা কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নে আসতে পারে যে ইয়েমেন শব্দের অর্থ কি। ইয়েমেন শব্দের অর্থ সুখী ও সৌভাগ্যবান। আসলে এই যে তাদের যে ভৌগোলিক অবস্থান ছিল, সেই অবস্থানের কারণেই কিন্তু ইয়েমেনকে বলা হয় একটি সুখী ও সৌভাগ্যবান দেশ। দেশ না, আসলে শহর। এছাড়া এই অঞ্চলগুলো কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য ও রকমারি পণ্যদ্রব্যের কেন্দ্রস্থল ছিল এবং ধন সম্পদের কেন্দ্রভূমি হয় প্রাচীনকাল থেকে একে সুখী আরব ভূমি বা আরবদের সৌভাগ্য বলা হয়ে থাকে। তো দেখো, কাকে বলা হয়ে থাকে, এই যে দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ অঞ্চলকে বলা হয়ে থাকে। তো এখানে তোমার প্রশ্ন আসতে পারে ইয়েমেন শব্দের অর্থ কি। তারপর বলা হয়ে থাকে যে আরবদের সৌভাগ্য বা অ্যারাবিয়া ফেলিক্স বলতে কি বুঝো, বা সুখী আরব ভূমি বলা হয় কেন, আরবকে কেন সুখী আরব ভূমি বলা হয়। মূলত আরবকে নাম তোমার ইয়েমেনকে বলা হয় এবং যে দক্ষিণ আরবকে তোমার বলা হয় আরবদের সৌভাগ্য। আর ইয়েমেন শব্দটা স্পেশালি এখানে দক্ষিণ আরবের মধ্যে সবচেয়ে যে ভালো উর্বর ভূমি ছিল, সেটা ছিল তোমার কোথায়, সেটা ছিল ইয়েমেনে। এই যে কারণে ইয়েমেনকে বলা হয় সুখী বা ইয়েমেন শব্দের অর্থটাই হলো সুখী বা সৌভাগ্যবান, এবং এই যে ইয়েমেনটাকেই বলা হয় সুখী আরব ভূমি, ঠিক আছে। তো দেখো, আমাদের সময় প্রায় 34 মিনিট শেষ হয়ে গিয়েছে। তাহলে আমি এখন যদি দ্বিতীয় একটা পয়েন্টে যাই, তাহলে আমি শেষ করতে পারবো না। তো এখান থেকে আমি তোমাদের কিছু মানে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে তোমরা এগুলো খুঁজে বের করবে
এবং আমি তোমাদের যে বইগুলো সাজেস্ট করেছিলাম সেই বইগুলোতে এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে আবার অনুরোধ করব, তোমরা তোমাদের যে মূল বই সেই মূল বইটা কিনবে বা সংগ্রহ করবে, কিন্তু তোমরা প্রথমেই গাইড বই ফলো করবে না। ঠিক আছে, আমি গাইড বইয়ের বিপক্ষে না, কিন্তু আমি কখনো গাইড বই ফলো করি না এবং তোমাদেরও সাজেস্ট করব না যে তোমরা গাইড বইগুলো কিনো। ঠিক আছে, প্রথমে তুমি মেন বই পড়বে, মেন বই পড়ে যদি তুমি বুঝতে না পারো তাহলে আমি আছি, আমার সাথে কমিউনিকেশন করবে, আম, যোগাযোগ করবে, যোগাযোগ করার পরে তোমাদের সমস্যাগুলো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো একটু দেখিয়ে নেবে। হ্যাঁ, প্রথমত দেখো জাজিরাতুল আরব কি, জাজিরাতুল আরব অর্থ কি এবং জাজিরাতুল আরব বলতে কি বুঝো, এটা আসে। তারপর এখানে আরব উপদ্বীপটি, আরবকে কেন তোমার মানে উপদ্বীপ বলা হয় সেটা দেখবে। আরব উপদ্বীপের আয়তন কি ছিল সেটা দেখবে। তো আরব শব্দের অর্থ কি সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, আরব শব্দের অর্থই হলো মরুময়। ঠিক আছে, আর আরবাতুন শব্দের অর্থ কি? আরবাতুন শব্দের অর্থ হলো বৃক্ষ লতাহীন মরুভূমি। তারপর তোমাদের প্রশ্ন আসতে পারে আবহার শব্দের অর্থ কি? আসলে আবহার শব্দটা হলো হিব্রু ভাষায় আরবদের একটি সমর্থক শব্দ, সেটা হলো আবহার। তারপর তোমরা দেখবে বেদুইন কারা? উত্তর আরবের অধিবাসীদের কি বলা হয়? উত্তর আরবের অধিবাসীদের বলা হয় আরবি মুস্তারিবা। ঠিক আছে, তারপর বাদিয়া শব্দের অর্থ কি বা বায়দা শব্দের অর্থ কি? বায়দা এবং বাদিয়া শব্দের অর্থ হলো জঙ্গল। তারপর আরবি মুস্তারিবা কার বংশধর ছিলেন এগুলো দেখবে। আরবদের সৌভাগ্য বলা হতো কোন অঞ্চলকে? এটা আমি একটু আগে তোমাদের বলেছি যে আরব উপদ্বীপের উর্বর ভূমি ছিল দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ অঞ্চলকে আরবদের সৌভাগ্য বলা হতো। আর ইয়েমেন শব্দের অর্থ কি সেটাও আমি বলেছি, ইয়েমেন শব্দের অর্থ হলো সুখী ও সৌভাগ্যবান। এবং একটা কমন একটা প্রশ্ন, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে থাকবে যে উটকে কি বলা হয়? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ঠিক আছে, তারপর তোমরা এখানে দেখবে যে কোন অঞ্চলকে আল হারবা বলা হয়। তারপর প্রাক ইসলামী যুগে আরববাসীদের প্রধান খাদ্য কি ছিল? প্রধান খাদ্য ছিল খেজুর। তারপর গাছের রানী বলা হয় কোন গাছকে? গাছের রানী বলা হয় তোমার খেজুর গাছকে, কারণ প্রাক ইসলামী যুগে আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর। তাহলে আমরা এখানেই আজকে শেষ করব, কারণ সময়ের জন্য, নির্ধারিত সময়ের কারণে আমাদের এখানেই ক্লাসটা শেষ করতে হবে। নির্ধারিত সময় বলতে আসলে আমাদের যে তোমাদের এতটুক সময় ক্লাস নিতে হবে সেটা নির্ধারণ করা নেই। আসলে যদি আমাদের ক্লাসের ডিউরেশনটা বেশি হয়ে যায় তাহলে আমাদের আপলোড দিতে সমস্যা হয়, কারণ এটা তো আর তোমার ডিরেক্টলি ক্লাস নিচ্ছি না আমি তোমাদের, যাতে আমি একটু সময় বেশি দিলেও সমস্যা হবে না। আসলে সময়টা আমরা বেশি যদি দেই তাহলে আমাদের আপলোড দিতে অনেক সমস্যা হয়ে যায়। তোমরা আসলে খুব স্মার্ট, আমি জানি এই বিষয়টা তোমাদের কাছে খুব ক্লিয়ার। তো এই বিষয়টা নিয়ে আর কথা না বলি, আজ এখানেই শেষ করব। আল্লাহ তোমাদের সুস্থ ও নিরাপদে রাখুক এই কামনাই করি। অযথা বাইরে ঘোরাঘুরি করো না, সবসময় বাসায় থাকবে এবং সুস্থ ও নিরাপদে থাকবে। নিজের জন্য না হলেও নিজের পরিবারের কথা চিন্তা করে তোমরা অযথা বাইরে ঘোরাঘুরি করো না। ঠিক আছে, আর আমার পরবর্তী ক্লাসের আপডেট পেতে এবং আমার পূর্বে যে ক্লাসটা আমি আপলোড দিয়েছি সেই ক্লাসটার আপডেট পেতে তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা হলো রাভেস অনলাইন ক্লাস, সেটার তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে তোমরা যখনই ইউটিউবে যাবে আমার ক্লাসগুলো পেয়ে যাবে। আর যদি তোমরা ইউটিউবে না যেতে পারো তাহলে তোমরা আমাদের রামপাল কলেজের যে পেজ আছে সেই পেজে আমার ক্লাস সহ সমগ্র টিচারের ক্লাস তোমরা সেখানে নিয়মিত পেয়ে যাবে। তাহলে আম, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে। আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ।